সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শিক্ষকদের কর্মবিরতিতে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের বাকি আর ৮০ থেকে ৯০ দিন, হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ, জানালেন ইসি আনোয়ারুল। তিন দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির কারণে কিশোরগঞ্জের শিক্ষকরা শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরত রয়েছেন। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। শিক্ষার্থীরা যারা স্কুলে এসেছিল তারাও ক্লাস না হয় ফিরে গেছে। পটুয়াখালীতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার সকাল থেকে জেলার ১,২৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বেশিরভাগ বিদ্যালয়ে কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বরগুনায় দ্বিতীয় দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যারা আবারও দেশের স্বাধীনতাকে গিলে খাওয়ার চেষ্টা করছে, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের দিনগুলোকে মুছে দিতে চাওয়া হচ্ছে, কিন্তু সেই ইতিহাস কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। বিএনপির মহাসচিব আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যায় সহযোগিতা করেছিল, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সকালে উপজেলা নির্বাচন অফিসে এই ঘটনা ঘটে। দুপুরে জেলা নির্বাচন অফিসার ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাচন অফিসার জানিয়েছেন, সোমবার সকালে হঠাৎ করে বিএনপির ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তার উপর হামলা করে। পরবর্তীতে অফিসের আরও ২ জন স্টাফকেও মারধর করা হয়। এই সময় নির্বাচন অফিস ভাঙচুর এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়। এ সময় নির্বাচন অফিসের বাইরে ছিলেন শতাধিক নেতাকর্মী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় ইসকন মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের আসবাবপত্র পুড়ে রান্নাঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌরদাস ব্রহ্মচারী জানান, সকালে মন্দিরের রান্নার কাজ করছিলেন রাঁধুনি। এই সময় অসাবধানতাবশত কড়াইয়ে তেল ঢালতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে রান্নাঘরের আসবাবপত্র পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মন্দিরের লোকজন ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মন্দির ও আশপাশের এলাকা। এবার কেওয়াইস্টিল চট্টগ্রাম সংবাদ। নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে যে নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ, এমনটাই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার কুমিল্লা বোর্ডের অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়ে তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ভোট গ্রহণ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভোট কেন্দ্রই হলো গণতন্ত্রের প্রতিচ্ছবি, তাই সেখানে সঠিক দায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই সবচেয়ে বড় অর্জন। 18 কোটি মানুষ সহ সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে, যে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেই নির্বাচনটির উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। আবারও বলি, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর ছেলে রিয়াদ হোসেন পালিয়ে গেল। পুলিশ ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমোহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রিয়াদ নিহত ব্যক্তির বড় ছেলে, সে গ্রামে টমটম চালায়। পারিবারিক বিষয় নিয়ে রাতে বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে রিয়াদ ঘরে থাকা ছুরি নিয়ে তার বাবার গলায় আঘাত করে। এরপর রিয়াদ পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেনার ইয়ার্ড উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ৩২ একর জায়গার উপর কন্টেনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যার মধ্যে ১৪ একর জায়গায় ইয়ার্ড করা হয়েছে। ফলে ১০,০০০ একর কন্টেনার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে বলে জানান উপদেষ্টা। পরে বঙ্গোপসাগরের কোলখেসা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। বাংলাদেশ লেবার অ্যাক্ট সবার সাথে কথা হয়েছে, প্রত্যেকের সাথে একবারের বেশি তাদের সাজেশন নিয়েছে। এখন বলে কি না আমাদের সাথে কথা হয়নি। এখন কি করবো বলেন? এই ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে 1 মাস বন্ধ রাখবো, কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা পারলাম। যশোর সেনানিবাসী সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল STC&S এর কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সেনাপ্রধান দেশ ও জাতি গঠনে কোর অফ সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশ মাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। সুন্দরবনে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় নিখোঁজের 3 দিন পর রিয়ান আজাদ নামের এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার দুপুরে সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে ছোট একটি নৌকায় যাত্রা শুরু করেন রিয়ানা ও তার পরিবার সহ 14 জন পর্যটক। দুপুরে মোংলার পশুর নদীর ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় 13 জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন রিয়ান আজাদ। রিয়ান আজাদ বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট ছিলেন। পরবর্তীতে তিনি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। আশুলিয়ায় বেতন ভাতার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে DEPZ এর সাময়িক বন্ধ ঘোষণা করা 4টি কারখানার শ্রমিকরা। এই সময় মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে বিভিন্ন ধরনের যানবাহন। সকাল 11:30 থেকে 12টা পর্যন্ত DEPZ এর সামনের মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে শিল্প পুলিশের তৎপরতায় মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা। তারা জানান, DEPZ পুরাতন জোনে অবস্থিত হংকং নাগরিকের মালিকানাধীন সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেড, গোলটেক্স লিমিটেড, গোলটেক্স গার্মেন্টস লিমিটেড এবং অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড কারখানাগুলো গত 22 অক্টোবর আর্থিক সংকটের কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে শ্রমিকদের প্রায় 3 মাসের বেতন সহ অন্যান্য পাওনাদি পরিশোধের জন্য একাধিকবার সময় নির্ধারণ করলেও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। নওগাঁয় পেঁয়াজের দাম কেজিতে 40 টাকা বাড়ার পর আজ থেকে 5 টাকা কমেছে। নওগাঁর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে। কাঁচা সবজির দাম কিছুটা হাতের নাগালে থাকলেও পেঁয়াজের বাজার ছিল অস্থির। গত শুক্রবার নওগাঁর খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি 60 টাকা থেকে বেড়ে প্রকারভেদে 90 থেকে 100 টাকায় বিক্রি হয়। আজ সোমবার ভালো মানের পেঁয়াজ প্রকারভেদে প্রতি কেজি 85 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দেশি জাতের পেঁয়াজের সরবরাহ কম থাকায় এবং ভারতীয় পেঁয়াজ না আসার কারণে হঠাৎ করেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ভোক্তারা। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার।
শিক্ষকদের কর্মবিরতিতে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কার্যক্রম বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের বাকি আর ৮০ থেকে ৯০ দিন, হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ, জানালেন এসি আনোয়ারুল। আর এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।